গতকালকে আমরা যেটা গতকালকে ক্লাসে যেগুলো দেখানো হয়েছে তার মধ্যে এসটিএমএল এসটিএমএল কীভাবে কাজ করে, কিভাবে শুরু করতে হয়, এসটিএমএলের ডকুমেন্ট, এসটিএমএল যে ডকুমেন্টটা সেটা কিভাবে শুরু করতে হয় সেটা করা হয়েছে। আজকে আমরা জাস্ট এসটিএমএল এবং এসটিএমএলের অ্যাট্রিবিউট, ট্যাগ প্লাস সিএসএস কীভাবে কাজ করে সেটা নিয়ে জানবো। তো আমরা একটা ফোল্ডার করে নিই এমনিতেই। এসটিএমএল কীভাবে কাজ করে আমরা এইটুক জানি। এসটিএমএল এর কোনো ফাইল শুরু করতে হলে আমাদের এসটিএমএল দিয়ে শুরু করতে হয়। এবং একটা ওয়েবসাইট কাজ করে হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটে যেমন মানুষের শরীরে যেভাবে থাকে, হেড, বডি, তারপর তারপর হচ্ছে পা, আমাদের পুরো বডিতেই চলে পাটা। তো এখন আমরা যখন আমাদের হেডে থাকে সব কিছু, আমাদের লজিক, আমাদের ব্রেইন, আমরা কিভাবে কি করব, আমাদের পুরো বডি কীভাবে কাজ করবে না করবে সব কিছু কিন্তু আমাদের হেডে থাকে, তাই তো। তো একটা এসটিএমএল ওয়েবসাইটের ক্ষেত্রেও হেডের মধ্যে তার বডিটা দেখতে কেমন হবে, বডিটা কী হবে না হবে, তার হেডের মধ্যেই থাকে সব কিছু। আমাদের একদম সিম্পলি আমরা যদি কোনো কিছু শুরু করি, প্রথমে এটা যদি আমরা ফায়ারফক্সে যদি ওপেন করি তাহলে আমাদের ওয়েবসাইটটা হচ্ছে এটা। এবং আমরা যেই টাইটেল হিসেবে যেটা দিছিলাম সেটা হচ্ছে এটা, এবং এটা হচ্ছে আমাদের হেডিং 1। এখন আমরা যে কাজগুলো শিখব সেটা হচ্ছে এসটিএমএল ট্যাগ সম্পর্কে জানবো। এসটিএমএল ট্যাগ, এখানে এসটিএমএল ট্যাগ কোনটা? এসটিএমএল এটাও একটা ট্যাগ, হেড এটাও একটা ট্যাগ, টাইটেল এটাও একটা ট্যাগ, বডি এটাও একটা ট্যাগ, H1 এগুলোও একটা ট্যাগ। এসটিএমএল সম্পূর্ণ একটা মার্কআপ, একটা যেহেতু টেক্সট ল্যাঙ্গুয়েজ, মার্কআপ হাইপার একটা ল্যাঙ্গুয়েজ, আমাদের সম্পূর্ণ কাজগুলো টেক্সট আকারে করতে হবে এবং প্রত্যেকটা ট্যাগ অনুসারে কাজ করতে হবে। আমাদের এখন ট্যাগ কোথায় জানবো, ট্যাগ কীভাবে আছে বা কোন কোন ট্যাগগুলো ইউজ করতে পারবো, কোথায় আছে, এগুলো যদি জানতে হয় আমাদেরকে W3 স্কুলের একটা ট্যাগ লিস্ট আছে, ওখান থেকে জেনে নিতে হবে কি কি ট্যাগ আমরা HTML ভার্সনে ইউজ করা যায়। এখানে অনেকগুলো ট্যাগ আছে, যেমন এই যে এইগুলো হচ্ছে সবগুলাই HTML এর ট্যাগ। প্রত্যেকটা HTML এর ট্যাগ সবগুলো দরকার পড়ে না, তারপরও সবগুলো আমাদেরকে শিখতে হবে। সবগুলো যদিও বা দরকার পড়ে না সব কাজের মধ্যে, তো আমরা সবগুলা এখানে আপনাদের যেটা করতে হবে সবগুলো আপনাদেরকে শিখতে হবে এবং সেটা অবশ্যই আপনাদেরকে নিজে নিজে শিখতে হবে। আমরা যেগুলো দেখাবো সেগুলো খুব বেশি প্রয়োজনীয়, প্রয়োজনীয় যেগুলো সব ওয়েবসাইটে কাজে লাগে, যেগুলো সবসময় ইউজ হয়, সবসময় ব্যবহার করতে হয়, সেগুলোই আমরা দেখিয়ে যাব এবং আপনাদেরকে বাকিটা জেনে নিতে হবে। আপনাদেরকে কীভাবে জানতে হবে, জাস্ট এখানে সবগুলো ট্যাগের ডেফিনেশন আছে। যেমন এই ট্যাগটার কাজ কি, এই ট্যাগটাতে যদি ক্লিক করি, এই ট্যাগটার কাজ হচ্ছে জাস্ট কমেন্টস, HTML এ কমেন্টস ইউজ করার জন্য, কমেন্টস ব্যবহার করার জন্য এটা ব্যবহৃত হয়। এটা কিভাবে ব্যবহার করতে হবে, এটা যদি আমি এই টাইটেলকে যদি HTML এ এখানে দেখেন, এখানে লেখা আছে কমেন্টস আর নট ডিসপ্লেড ইন দ্য ব্রাউজার, কমেন্ট কখনো ব্রাউজারে দেখাবে না। এখন আমাদের একটা ওয়েবসাইট আমরা করছি, অনেক বিরাট একটা ওয়েবসাইট, অনেকগুলো ছিল, অনেক লেখা আছে, অনেক কিছুই আছে। এখন অনেক লেখার মধ্যে আমি যদি চাই যে এই লাইনটা অথবা এই ওয়ার্ডটা আমি বা এই পুরো ট্যাগটাই আমি আমার ব্রাউজারে শো করব না, আমার ওয়েবসাইটে শো করব না, কিন্তু পরবর্তীতে লাগবে,
সেক্ষেত্রে আমি তো এটা ডিলিট করে দিলে আমার ফাইল থেকে চলে যাবে। তো আমরা এটাকে কমেন্টস করে রাখতে পারি। কমেন্টস করে রাখতে হলে জাস্ট শুরুতে কমেন্ট ট্যাগের ইউজটা এইভাবে করতে হবে। এইটুকু সেভ করলে আমরা যদি এখন আমাদের সাইট রিফ্রেশ করি, আমাদের কোনো মানে কোনো কিছুই নাই, যেহেতু আমাদের HTML আমাদের ব্রাউজারে আমাদের ফাইলে কিছুই নাই। সো যাই হোক, আপনাদের HTML ট্যাগ সম্পর্কে এখান থেকে জাস্ট আপনাদের মানে এই W3 স্কুল ট্যাগ লিস্ট থেকে প্রত্যেকটা ট্যাগের একটা ডেফিনেশন, যে ডেফিনেশনটা দেওয়া আছে প্রত্যেকটা ট্যাগের এক্সাম্পলের সাথে সব কিছুই দেখে নিতে হবে। এখন আসি CSS এর ব্যাপার। CSS কিভাবে কাজ করে? CSS হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এটা হচ্ছে মানে আপনার HTML এর সাথে রিলেটিভ HTML কে আপনার বডিকে কিভাবে দেখাবে, কিভাবে কাজ করবে, একটা HTML কিভাবে কাজ করবে সেটা নিয়েই CSS এর কাজ। এই ক্যাসকেডিং স্টাইল শিট CSS সম্পর্কে যদি জানতে হয় তাহলে আবারও গুগল W3 স্কুল আছে, উইকিপিডিয়া আছে, উইকিপিডিয়াতে বলা আছে CSS সম্পর্কিত, CSS কে করছে, কিভাবে আসছে না আসছে প্রত্যেকটা জিনিস উইকিপিডিয়াতে আছে। CSS হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এটা হচ্ছে আপনার HTML মার্কআপ ল্যাঙ্গুয়েজের, টেক্সট ল্যাঙ্গুয়েজের সাথে টেক্সট ল্যাঙ্গুয়েজ দেখতে কেমন হবে, ফরম্যাটিং কেমন হবে, এটা সাইজিং কেমন হবে, সেগুলো নিয়ে জাস্ট আমরা CSS করব। CSS এ লিখতে হবে এবং HTMLটা ওভাবে কাজ করবে। আমাদের বলে না যে সাপোজ আমার বস রাসেল ভাই সবসময় আমাকে বলে যে এই সময় ক্লাসে আসবে, এই সময় অফিসে আসবে। তো এখানে CSS ক্ষেত্রে হচ্ছে আমাকে একবার বলে দিলে এখানে দুইভাবে CSS করা যায়। HTML এর ক্ষেত্রে দুইভাবে CSS করা যায়, যেটা হচ্ছে একটা হচ্ছে ইনলাইন, একটা হচ্ছে ইন্টারনাল এবং এক্সটার্নাল। ইন্টারনাল বলতে কোনটা? যেমন HTML এর মধ্যেই আমরা ইনলাইন স্টাইল করতে পারি। যেমন এই হেডিংটাকে আমরা চাচ্ছি যে একটা কালার দিতে, একটা রং দিতে, বা এটার একটা স্টাইল দিতে। এখন সেটাকে দুভাবে দেওয়া যায়। একটা হচ্ছে আপনার এক্সটার্নালভাবে, মানে আলাদা ফাইল করে লিস্ট ডাইরেক্টরিতে রাখবো এবং সেটা এখানে কল করে দিব। জাস্ট আমরা আমাদের HTML ফাইলকে বলে দিব যে তুমি এইখান থেকে স্টাইলগুলো নাও। তো এভাবেও করা যায়। আরেকটা হচ্ছে ইনলাইন স্টাইল, যেটা আমি একই পেজে একই সাথে যেই অ্যাট্রিবিউটের সাথে কাজ করব, যেটার সাথেই কাজ করব তার সাথে যুক্ত করে দিব। যেমন ইনলাইন স্টাইল শিটটা যদি দেখতে চাই, আমি এই H1-কে চাচ্ছি কালার লাল করতে, সেক্ষেত্রে আমি স্টাইল লিখব, স্টাইল দিয়ে কালার রেড। এখন আমি আমার সাইটকে রিফ্রেশ করলে এটার কালার রেড হয়ে গেল। তো এটা হচ্ছে ইনলাইন স্টাইল শিট। আরটা হচ্ছে মানে এক্সটার্নাল স্টাইল শিট যেটা বলা হয়, মানে সেটা হচ্ছে আমি আমার ফাইল, আমার ডকুমেন্টসে একটা স্টাইল শিট রেডি করব। আমি style.css একটা স্টাইল রেডি করব এবং এখানে আমি আমার স্টাইলকে বলে দিব, বলবো যে H1 কালার রেড, আমি এইভাবে বলে দিব। তখন আমি যখন এখান থেকে এটা ডিলিট করে দিব, আমার H1 পাবে না, কারণ আমি বলে দিই নাই, আমার HTML-কে বলে দিই নাই যে এইখান থেকে তুমি স্টাইলটা গ্রহণ করো। তো স্টাইলটা যুক্ত করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে লিঙ্ক করতে হবে আমার HTML পেজের সাথে, আমার ইন্ডেক্স HTML এর সাথে style.css এর সাথে একটা রিলেশন তৈরি করে দিতে হবে। তো রিলেশনটা তৈরি করার জন্য যেটা করতে হবে, লিঙ্ক রিলেশন, এটার রিলেশন হচ্ছে স্টাইল শিট। এবং আমি যে স্টাইলটা লিখব সেটা কোন টাইপের সেটা উল্লেখ করে দিতে হবে। সেটা টাইপ হচ্ছে টেক্সট প্লাস CSS, সেটা টেক্সট CSS লিখব এবং সেটার একটা সেই ফাইলের নামটা আমাদের এখানে উল্লেখ করে দিতে হবে। সেটা হচ্ছে style.css।
এখন এখন যদি আমি আমার সাইটকে রিফ্রেশ করি তাহলে কিন্তু রেড আমার স্টাইল পাচ্ছে। এভাবে অনেকগুলা করা যায়। যেমন আমি কপি করে নিই h2, প্রত্যেকটার স্টাইল এভাবে আমরা আমাদের স্টাইল সিএসএস এ দিতে পারি। এখন আমি যদি চাই, সাপোজ আমার এখানে আরও একটি h1 আছে, সেক্ষেত্রে আমাদের স্টাইল কিন্তু একই হয়ে যাবে। এখন আমরা আলাদাভাবে ডিফাইন করতে চাচ্ছি, আলাদাভাবে কালার করতে চাচ্ছি। আমার h1 এটা এক কালার হবে, এটা এক কালার হবে, এটার সাইজ এমন একটা সাইজ হবে, এটার আরেকটা সাইজ হবে। অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইছি এখানে, হ্যাঁ, সেটা হচ্ছে আমি জাস্ট আজকের যে ক্লাস সেটা হচ্ছে কিভাবে স্টাইল করা যায়, আমার HTML-কে কিভাবে স্টাইল করা যায় এবং আমরা কিভাবে একটা ওয়েবসাইটের লেআউট তৈরি করতে পারি। ওয়েবসাইট কি এভাবে হয়? আমরা তো কাজ করে যেতে পারি। ওয়েবসাইট কি এই স্টাইলে হয়? আমরা যদি একটা ওয়েবসাইট দেখি, যেমন যদি দেখি আমি প্রথম আলো, অথবা আচ্ছা হ্যাঁ প্রথম আলোই দেখি, অথবা W3 স্কুল, এটা যদি দেখি, এই ওয়েবসাইট কেমন আছে আপনারা অবশ্যই জেনেছেন। উপরের অংশটুকু হচ্ছে, এই অংশটুকু হচ্ছে হেডার অংশ, তারপর মেনু অংশ, তারপর পুরোটা আমাদের বডি, মানে আমাদের কন্টেন্ট, যে কন্টেন্টগুলো আছে, এটা একটা সাইড বার দেওয়া আছে এবং এটা আমার কন্টেন্ট সবগুলো দেওয়া আছে, তাই তো? তো এখন আমরা তো এগুলা জাস্ট প্র্যাকটিসের জন্য এভাবে করে যাচ্ছি। এবং আমরা যেটা জানতেছি আজকে ক্লাসে সেটা হচ্ছে সিএসএস, HTML ট্যাগ এবং সিএসএস এর কাজ, সিএসএস কিভাবে কাজ করে এবং সিএসএস কেমনে কাজ করে, ইনলাইন সিএসএস কি, এক্সটার্নাল সিএসএস কি, ইন্টারনাল সিএসএস কি, সেগুলোই আমরা জানছি, ঠিক আছে? তো আমি জাস্ট এইটুক বলতে চাচ্ছি যে এখানে বিভিন্ন হেডিং, আমি জাস্ট অনেকগুলা হেডিং তৈরি করলাম, এখানে সবগুলা এক একটা, এটা হচ্ছে h1, h2, h3, h4 এবং এটা আবার h1। এখন যে ব্যাপারটা আমরা জানবো সেটা হচ্ছে আইডি এবং ক্লাসের ব্যাপার, সিএসএস এর আইডি এবং ক্লাস, ঠিক আছে? সিএসএস এর আইডি এবং এগুলো হচ্ছে সিলেক্টর। মানে আমি যদি সাপোজ এই h1কে আমি সিএসএস এর মাধ্যমে সিলেক্ট করছি, h1 এটা হচ্ছে সিলেক্টর, h1 হচ্ছে একটা HTML সিলেক্টর, ঠিক আছে? আমি এখন যদি এই h1কে আলাদা করে স্টাইল দিতে চাই তাহলে অবশ্যই আমাকে এটাকে সিলেক্ট করতে হবে, সিএসএস এর মাধ্যমে এটাকে সিলেক্ট করতে হবে। এখন সিলেক্ট দুভাবে করা যায়, একটা হচ্ছে আইডি দিয়ে, একটা হচ্ছে ক্লাস দিয়ে। এখন আইডি দিয়ে যদি সিলেক্ট করার সুবিধা কি, ক্লাস দিয়ে সিলেক্ট করার সুবিধা কি, সেটা আপনাকে বুঝতে হবে। এখন আইডি হচ্ছে সিঙ্গেল টাইম ইউজ, ওয়ান টাইম ইউজ, জাস্ট এটার মধ্যে আসলে আইডি হচ্ছে আগে আসছে, ক্লাস পরে, সেক্ষেত্রে আইডির প্রায়োরিটিটা সবসময় বেশি, আইডির সবসময় প্রায়োরিটি বেশি, সবসময় প্রাধান্য বেশি পাবে। এখন দুভাবে আইডি এবং ক্লাস দুভাবেই কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। কিন্তু আমরা সচরাচর সবসময় ক্লাসটাই ইউজ করব, কারণ ক্লাসটা সবসময় আমরা সব জায়গায় ইউজ করতে পারি। যে কোনো জায়গায় একটা ক্লাসকে আমি একই স্টাইল প্রয়োজন, আমি অন্য জায়গায় ইউজ করতে পারলাম, সেক্ষেত্রে ক্লাস সবসময় ইউজ করা যায়, ঠিক আছে? আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। যেমন এটা একটা ক্লাস, আমরা আইডির দিকে যাব না এখন, কারণ আইডি যদিও বা সবসময় ইউজ হয়, কিন্তু কেন ইউজ হয় সেটা আস্তে আস্তে পরে জানতে পারবে। আমি একটা ক্লাস নিলাম, এটার একটা ক্লাস নিই। আচ্ছা, শুধুমাত্র এটা দিয়ে দেখ,
সাপোজ এখন এখন যদি আমার ওয়েবসাইটকে দেখি, আমার H1 কালার হচ্ছে রেড, H1 কালার রেড। এখন আমি শুধুমাত্র এই প্রথম H1কে চাচ্ছি যে কালার অন্য একটা করতে। সেক্ষেত্রে আমি আমার H1কে একটা ক্লাস দিয়ে নিয়েছি, সেটা হচ্ছে হেডিং 1। এবং আমি আমার CSS এ যদি লিখতে চাই ক্লাস হেডিং 1 এবং কালার গ্রিন। এখন আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে CSS এর মধ্যে ক্লাস এবং আইডি কিভাবে ডিফাইন করব, কিভাবে আমরা কোনটা আইডি এবং কোনটা ক্লাস কিভাবে আমরা CSS এর মাধ্যমে লিখব। এখন ডট আইডি, সাপোজ যাই হোক, CSS এর মধ্যে style.css আমরা CSS এর মধ্যে আইডি এবং ক্লাসকে কিভাবে ডিফাইন করব। CSS এর মধ্যে আইডিকে ডিফাইন করতে হয় ডটের মাধ্যমে, ক্লাসকে ডিফাইন করতে হয় ডটের মাধ্যমে, এবং আইডিকে ডিফাইন করতে হয় হ্যাশের মাধ্যমে। যেমন আমি যদি কোনো আইডি দেই তাহলে আমাদেরকে অবশ্যই হ্যাশ দিয়ে লিখতে হবে CSS এর মধ্যে। আইডিকে ডিফাইন করতে হয়, আমি আবার বলছি, আইডিকে ডিফাইন করতে হয় হ্যাশ দিয়ে, ক্লাসকে ডিফাইন করতে হয় ডট দিয়ে। তাহলে আমি আমার হেডিং 1কে কালার দিলাম গ্রিন। তারপরে আমি যদি আমাদের ওয়েবসাইট রিফ্রেশ করি, তাহলে আমাদের H1 কালারিং গ্রিন হয়ে গেল। এখন একটা ওয়েবসাইট যেটা আপনাদেরকে এখন ওয়েবসাইট লেআউট সম্পর্কে জানবো, তার আগে আবার একটু বলে নিই, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট, HTML অ্যাট্রিবিউট, যেটা আমরা সচরাচর আচ্ছা ঠিক আছে, ওকে। এবার আইডি হেডিং 2, আমি কিন্তু H1 একই জায়গায় ক্লাস এবং আইডি ইউজ করছি। কেন ইউজ করছি? আপনাদেরকে প্রায়োরিটিটা জাস্ট বোঝার জন্য। এখন আমি যদি আইডি হেডিং 2 এর কালার দেই, এবার বুঝতে পারছেন ব্যাপারটা? যাই হোক, এনিওয়ে, এখন আপনারা আপনাদের ক্লাস এবং আইডির প্রায়োরিটি সম্পর্কে জানছেন, ঠিক আছে? তো এখন আমরা জাস্ট একটা ওয়েবসাইট লেআউট তৈরি করার চেষ্টা করি। তার আগে আমরা মাথার মধ্যে একটা ছোট্ট চিন্তা নিয়ে আসি যে আমাদের ওয়েবসাইটটা কেমন হতে পারে, ঠিক আছে? ওয়েবসাইটটা সাপোজ এটা একটা ওয়েবসাইট, এই উপরের অংশটুকু আমরা একটা ব্যানার আকারে দিব, হেডিং। এই অংশটুকু হচ্ছে আপনার মেনুয়ের জন্য। তারপর এখানে এটা হচ্ছে সম্পূর্ণ বডি, এটা ফুটার। এখানে লেখা থাকবে কপিরাইট website.com, যে কোনো একটা কপিরাইটের ব্যাপারে। আর এক পাশে আমরা একটা সাইড বার করবো, যেখানে কুইক লিঙ্কস থাকবে, আমাদের কুইক মেনুগুলো থাকবে। তো এই সাইটটা যদি আমরা রেডি করতে চাই, তাহলে সেটাকে কীভাবে করতে হবে? প্রথমে আমরা মার্কআপ করব, মার্কআপের পরে আমরা আমাদের স্টাইল করব। তো মার্কআপ যদি করতে যাই, এখন দেখেন একটা ওয়েবসাইট করবো, ওয়েবসাইটের সব ওয়েবসাইটের কিন্তু একটা নির্দিষ্ট উইডথ থাকে, যেটা মানে আমরা যেটা ওয়েবসাইটের লেআউট সম্পর্কে বুঝবো, লেআউট সম্পর্কে জানবো। যেমন প্রথম আলো কিন্তু ফুল উইডের একটা ওয়েবসাইট। তারপর
আরও অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলো মানে ছোট, মানে তার কলাম লেআউট বা রো লেআউট হচ্ছে আপনার 970 পিক্সেল বা 700 পিক্সেল, আরও একটু ছোট দুই পাশে, যেমন এরকম দেখাতে এরকম দেখায়, এই সাইজের বা এই সাইজের বা এই সাইজের, অনেক সাইজের অনেক লেআউটেরই ওয়েবসাইট হয়। তো আমরা আপাতত আমরা একটা ওয়েবসাইট এটার একটা লেআউট ধরে নিই, যেমন 700 পিক্সেল আমরা একটা লেআউট ধরে নিলাম। তো পুরোটা যেহেতু 700 পিক্সেলের মধ্যেই হবে, তো আমরা একটা মেইন একটা ক্লাস নিয়ে নিই, যেটাকে আমরা আমাদের ওয়েবসাইটের লেআউটের উইডথ দিব। সে ক্লাসটা আমি একটা মেইন ক্লাস দিলাম, যে কোনো নামে দেওয়া যায়, আমি একটা ক্লাস দিয়ে নিলাম। এখন একটা তৈরি করার আগে, একটা ওয়েবসাইট তৈরি করার সময় দেখতে হবে আমাদের ওয়েবসাইটে, আমাদের লেআউট তৈরি করার সময় দেখতে হবে আমাদের লেআউটে কতটা কলাম আছে, কতটা রো আছে। আমরা রো আকারে দেখব প্রত্যেকটা জিনিস, আমাদের রো আকারে হবে। যেমন এটা একটা রো, ব্যানার রো, এটা একটা রো মেনুর জন্য, এই পুরাটা মিলে একটা রো। এটা হচ্ছে কন্টেন্ট, এটা হচ্ছে আরেকটা রো, সেটা হচ্ছে ফুটার। আর কন্টেন্টের মধ্যে আবার দুভাগ, যেটা হচ্ছে একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে রাইট। তো আমি যদি সেভাবে ভাগ করে নিই আমার HTML-টাকে, যেমন সরি প্রথমে হচ্ছে হেডার, তারপর মেনু, তারপর হচ্ছে মেইন কন্টেন্ট, তারপর হচ্ছে ফুটার। এ হচ্ছে আমার এখন হেডারের মধ্যে আমি একটা জাস্ট ব্যানার দিব। ব্যানার দেওয়ার জন্য একটা ইমেজ তৈরি করে নিই, ইমেজ রেডি করে এই ইমেজটাই ডাউনলোড করে নিই। হেডারের মধ্যে আমরা একটা ইমেজ দিব, ইমেজটাকে কল করতে হলে ইমেজ সোর্স হচ্ছে আমার ইমেজ ফাইল, ইমেজটা কোথায় আছে সেটা, ইমেজের নাম, এবার দেখেন এখানে কিন্তু আপনাদের কাছে নতুন কিছু ট্যাগ আসছে। আমি ট্যাগগুলো সম্পর্কে আগে পরিচয় করে দিই। যেমন ডিপ, এটা একটা ট্যাগ, এটা হচ্ছে HTML এর ডিভিশন। মানে আমি যদি আমার লেআউটকে ফরম্যাটিং করতে চাই, বিভিন্ন ডিভাইডে ভাগ করতে চাই, সেক্ষেত্রে এই ডিপটা ইউজ করা হয়। এবং সেটাকে আমি সিলেক্ট করার জন্য ক্লাস ব্যবহার করছি, এটা তো একটু আগেই বলছি। তো এই যে আমি আমার লেআউট তৈরি করলাম, এটা হচ্ছে একটা হেডার অংশ, এটা হচ্ছে মেনু অংশ, এটা পুরোটাই কন্টেন্ট এবং এটা ফুটার। প্রত্যেকটা একটা ডিভিশন একটা ভাগ। এটা আমি একটা ভাগ করে নিলাম, হেডার ভাগ, এটা হচ্ছে মেনু, এটা হচ্ছে মেন কন্টেন্ট এবং এটাকে ফুটার, আমি ওভাবেই ভাগ করছি। এবং হেডার অংশে আমি আমার লেআউটে হেডার অংশে ধরে নিচ্ছি যে একটা ব্যানার হবে। সো আমি হেডার অংশে একটা ইমেজ ব্যানার কল করছি, এটাও একটা ট্যাগ। নতুন আরেকটা ট্যাগ আসছে আপনাদের কাছে ইমেজ, এটা ইমেজ কল করার জন্য এটা ইউজ হয়। এবং ইমেজের সাথে সোর্স, আমি কোন ইমেজটা আনবো, এখানে আপনি সরাসরি আপনার লোকেশন থেকে, ডাইরেক্টরি থেকে আনতে পারেন, অথবা সরাসরি অনলাইন থেকেও নিয়ে আসতে পারেন। অনলাইন ইমেজের লিঙ্ক দিলেও অনলাইন থেকেও আসবে। যাক, এখন আমরা যেটা তৈরি করবো সেটা হচ্ছে মেনু। মেনু হচ্ছে লিস্ট, প্রত্যেকটা মেনু হচ্ছে একটা লিস্ট আইটেম এবং অ্যাঙ্কর ট্যাগের সাথে সেগুলোর লিঙ্ক থাকে, অ্যাঙ্কর ট্যাগের সাহায্যে। তো আমি প্রথমে একটি ইউএল নিলাম, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। সরি,
লিস্ট, তার মধ্যে হচ্ছে href, এটা হচ্ছে আমার মেনুর লিঙ্ক, এ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, এল হচ্ছে লিস্ট আইটেম লিস্ট ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ সবসময় লিঙ্ক থাকবে। মনে করেন আপনি যে মেনু তৈরি করছেন প্রত্যেকটা মেনুর এক একটা লিঙ্ক থাকে। যেমন আমি যদি প্রথম আলো বা এই গুগলেরটা দেখি, এগুলো এক একটা মেনু এবং প্রত্যেকটা মেনুর এক একটা লিঙ্ক আছে। আপনারা যদি নিচে তাকান, একটু মনিটর যদি নিচে তাকান, এখানে প্রত্যেকটা মেনুর কিন্তু এক একটা লিঙ্ক আসতেছে, প্রত্যেকটা লিঙ্ক আলাদা, ঠিক আছে? তো এই লিঙ্কটা এখানে এই লিঙ্কটা এই এর রেফ যে জায়গাটা আছে এই লিঙ্কে দিতে হয়। আমি আপাতত হ্যাশ রাখছি যাতে সেই লিঙ্কটা ডেট থাকে। আমি মেনু তৈরি করি, হোম, অ্যাবাউট, গ্যালারি, এবার কন্টেন্ট, লেফট কন্টেন্ট এবং রাইট কন্টেন্ট। আমাদের লেআউটের লেফট কন্টেন্টে আমরা একটা হেডিং দিব ওয়েলকাম এবং কিছু টেক্সট দিব। আর রাইট কন্টেন্ট রাইট সাইড বারে থাকবে হচ্ছে কিছু কুইক লিঙ্কস, যেগুলো আমরা সহজে যে কোনো পেজে যাওয়ার জন্য কিছু কুইক লিঙ্কস দিব। তো লেফট কন্টেন্টের জন্য যেটা করতে হবে, প্রথমে ওয়েলকাম, কিছু প্যারাগ্রাফ টেক্সট নিয়ে আসি। সরি, এ হচ্ছে আমার মার্কআপ, ঠিক আছে? আমার ওয়েবসাইটের মার্কআপ, হেডার, মেনু, কন্টেন্ট এবং ফুটার, আমাদের মার্কআপ কমপ্লিট। এখন আমি যদি আমার মার্কআপটাকে যদি HTML-এ দেখতে চাই, এই অবস্থা। এখন আমরা CSS এর মাধ্যমে এটাকে ফরম্যাটিং করব, সাজাবো। প্রথমে CSS banner.jpg, ঠিক আছে? এখন আমরা স্টাইল করব, এগুলো দরকার নেই। স্টাইলের বিষয়ে একটু আপনাদেরকে একটা জিনিস একটু দেখতে হবে, সেটা হচ্ছে ডিফল্টভাবে সব কিছুরই একটা স্টাইল থাকে। HTML-এ যতগুলো ট্যাগ আছে ডিফল্টভাবে কিছু না কিছু স্টাইল থাকে। যেমন বডির একটা ডিফল্ট স্টাইল আছে, এই যে যেমন এই উপরে ফাঁকা অংশটুকু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বডির একটা ডিফল্ট স্টাইল।
এরা বডি একটা মার্জিন পেয়ে গেছে। তারপর এই যেমন ইউএলএলআই ডট লিস্ট স্টাইল দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ডিফল্ট স্টাইল। তো আমি প্রথমে বডিটাকে রিসেট করে ফেলি। বডিটা রিসেট করার জন্য স্টার এখানে বলে দিতে হয় মার্জিন 0 এবং প্যাডিং 0। এই অবস্থা হলে এটা হচ্ছে আমার বডি রিসেট কোড, বডি জাস্ট রিসেট কোড, ঠিক আছে। তো এবার আমি আমাদের ওয়েবসাইটের স্টাইল করি। যেমন আমরা পুরো লেআউটটাকে একটা উইড ধরে নিব বলছিলাম, সেটা হচ্ছে 700 পিক্সেল। আমি পুরো লেআউটটাকে 700 পিক্সেলে ধরে নিব। তো আমি পুরো লেআউটকে যেভাবে যে ডিভ দিয়ে কল করছি, ক্লাস হচ্ছে মেইন, আমি মেইনটা নিলাম ডট মেইন। আমি আমার লেআউটের একটা উইড দিব বলছিলাম, লেআউটের একটা উইড দিই, উইড 700 পিক্সেল। উইড 700 পিক্সেল দেওয়ার পরে যদি আমি আমার স্টেমেলটাকে দেখি, আমার উইড কিন্তু 700 পিক্সেল পেয়েছে, কিন্তু এক সাইড থেকে। তো আমি যেটা করব, মার্জিন চারপাশে মার্জিন দিব 0 এবং মার্জিন 0 অটো। মার্জিন 0 অটো দেওয়ার ফলে চারপাশ থেকে মার্জিন সে সমান মার্জিন নিয়ে মাঝখানে চলে আসবে। তো আমার ওয়েবসাইটের লেআউট কমপ্লিট। এখন সাজাতে হবে, সাজিয়ে নিই। প্রথমে দেখে নিই আমার লেআউটে আছে হচ্ছে ব্যানার তো অটোমেটিক্যালি সেজে গেছে। তারপর আছে হচ্ছে মেনু, আমি মেনুকে সাজাই। মেনুকে সাজানোর জন্য যেটা করতে হবে, ডিভ ক্লাস মেনু, আমি মেনু ক্লাসটা নিলাম। মেনুতে কি আছে আমার, যদি এগুলাকে সিলেক্ট করতে হয়, অবশ্যই আমার প্রতিটা লিস্ট আইটেমকে, মেনু তো আর এইভাবে হয় না, মেনুটা পাশাপাশি সুন্দর করে পাশাপাশি হয় এইটার মতো। তো আমি যদি প্রত্যেকটা আইটেমকে যদি সিলেক্ট করতে চাই, সেই আইটেমগুলোকে আমাকে নাম দিয়ে ধরতে হবে। যেমন প্রত্যেকটা স্টাইল একই হবে। এটা হচ্ছে আপনার এলআই, আমি ইউএল আছে, এলআই আছে, এলআইয়ের ভিতর আবার এ আছে। আমাকে এও যদি এটার কালার দিতে হয়, তাহলে একেও সিলেক্ট করতে হবে, অথবা এলআইকেও কালার দিলে হয়ে যায়। তো মেনু ইউএলের মধ্যে আছে এলআই, তার মধ্যে এ, ঠিক আছে। তো আমি এখন আরেকটা ব্যাপারে বলে দেই, সেটা হচ্ছে ফ্লোটিংয়ের ব্যাপারে। ফ্লোটিং হচ্ছে জাস্ট পজিশনিং, বা ফ্লোটিং হচ্ছে আপনি কোন দিক থেকে আসবেন। আমরা নর্মালি আমাদের টেক্সট অ্যালাইন কোন দিকে, সবাই আমরা হাতে লিখি বাম পাশ থেকে শুরু করি, টেক্সট অ্যালাইন লেফট থেকে শুরু করি। তো এটার ব্যাপারেও সেম, প্রত্যেক ফ্লোটিংয়ের ব্যাপারে এগুলো হচ্ছে এখন সম্পূর্ণ জায়গা জুড়ে আছে। তো আমি যদি প্রত্যেকটা এলআইয়ের এলিমেন্টস হচ্ছে, কন্টেন্ট হচ্ছে হোম, এটার হোম, এটার অ্যাবাউট, গ্যালারি, এটার একটা নির্দিষ্ট অবশ্যই সাইজ আছে, নির্দিষ্ট একটা উইড আছে। আমি যদি এখন ফ্লোটিং লেফট করে দিই, নির্দিষ্ট সাইজ ছাড়া সে আর কোনো সাইজ নেবে না, সে পাশাপাশি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি যদি এলআইকে বলি যে ফ্লোট লেফট, সে বাম পাশ থেকে শুরু হবে, এবং প্রত্যেকটা এলআই বাম পাশ থেকে শুরু হবে। বাম পাশ থেকে শুরু হওয়ার ফলে প্রত্যেকটা কি মানে পাশাপাশি চলে আসছে। এখন পাশাপাশি চলে আসার পরও কিছু মার্জিন এবং একটা স্টাইলের কারণে এটা রয়ে গেছে। সেটা হচ্ছে ইউএলের ডিফল্ট কিছু স্টাইল থাকে, যেগুলো বলেছিলাম। HTML এর প্রত্যেকটা ট্যাগের ডিফল্ট কিছু স্টাইল থাকে। যেমন H1 এর একটা ফন্ট সাইজ, ডিফল্ট ফন্ট সাইজ থাকে, একটা কালার থাকে, ফন্ট ওয়েট থাকে, প্রত্যেকটার একটা ডিফল্ট থাকে। এটার হচ্ছে মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল না। এটা হচ্ছে আমি জাস্ট একে মানে এর মার্জিন, যে এই মার্জিন পেয়েছে, তারপর একটা প্যাডিং পেয়েছে, আবার লিস্ট একটা স্টাইল পেয়েছে, এই যে ডট, এটা লিস্ট স্টাইল, আমি এগুলো সরাই দিলাম। তারপর কী হলো, প্রত্যেকটা এখন পাশাপাশি আছে। এখন পাশাপাশি এগুলো আমি একটা মেনুর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই, সেক্ষেত্রে বোঝা যাবে। মেনুর যদি একটা ব্যাকগ্রাউন্ড দিই, সাপোজ
ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে রেড। এবার বলেন যে ব্যাকগ্রাউন্ড কালার পাচ্ছে না, কারণ মেনুর ব্যাকগ্রাউন্ড কালার পাচ্ছে না কারণ এই জন্য, কারণ আমরা মেনুর কোনো উইড দিই নাই। মেনুর উইড হবে কত সেটা বলি নাই, এবং মেনুটা হাইট কবে হবে কত সেটাও বলি নাই। কিন্তু তার মধ্যে ইউএল আছে, এলআই আছে, তাদের একটা উইড আছে, অবশ্যই সে উইডটা পেয়েছে, কিন্তু মেনুর ডিপটা, এই যে ডিপ, মেনুর ডিপটা কোনো রকমের উইড বা হাইট পায়নি। তো আমি যদি বলে দেই, মেনুকে যদি বলে যে ওভারফ্লো হিডেন, সে তার উপর যেগুলো পড়ে আছে, যেমন এই যে ওয়েলকাম, ওয়েলকাম কি মেনুর সাথে থাকার কথা ছিল? ওয়েলকাম ছিল মেনুর নিচে। তো তার উপর যেগুলো আছে ওভারফ্লো হিডেন করে দেওয়ার পর, তো অবশ্যই তারা নিচে চলে আসবে এবং মেনুটা তার উইড পাবে, তার লিস্ট আইটেমের অনুযায়ী উইড পাবে, এবং কালারও হাইটও পাবে, কালারও পেয়ে গেছে। এখন আমি স্টাইল করি, এটুকুর মধ্যে স্টাইল করি। প্রথমে এলআই এ, আমি ফন্টের কালারটা চেঞ্জ করি, এটা যে ব্লু আছে আমি ফন্টের কালার সাদা করে দিলাম। আর এই কালার কোডগুলো পাবেন কোথায়? কালার কোডগুলো হচ্ছে আপনার ফটোশপে এই যে ফটোশপে কালার পিকার আছে, ফটোশপে কালার পিকারে প্রত্যেকটা কালারের একটা কোড আছে যেটা হ্যাক্স কোড বলে। এই হ্যাক্স কোড আপনার যেই কালারটার প্রয়োজন সেই কালারটা সিলেক্ট করে জাস্ট হ্যাশ কোডটাই নিতে হয়, নিয়ে এখানে হ্যাশের পর জাস্ট এটা দিতে হয়। এটা হচ্ছে আপনার কালার কোড, কালার হ্যাক্স কোড বলে। কালার হ্যাক্স কোড আমি সাদা দিলাম, 6 ডিজিটের অথবা 3 ডিজিটের, যে কোনো ডিজিটেরই কালার কোড হয়, মানে সর্বনিম্ন 3, সর্বোচ্চ 6। আমি স্টাইল করে নিই, এটা একটা প্যাডিং, মানে দুই পাশে একটা খালি জায়গা, স্পেস 15 পিক্সেল। আমি 15 পিক্সেল স্পেস দিলাম, কিন্তু উপরে নিচে পাচ্ছে না। আমি প্যাডিং দিলাম, কিন্তু উপরে নিচে প্যাডিং পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ এই যে মেনুটার হাইট নাই, এই মেনুটার হাইট নাই, প্লাস এটার যে কন্টেন্ট হাইট, কিন্তু হাইটটা পাবে না, কারণ এদের ডিসপ্লে হচ্ছে ব্লকে আছে। এখন ডিসপ্লে যদি আমি ইনলাইন ব্লক করে দিই, এরা উপরে চারপাশে একটা হাইট পাবে। যেমন আমি প্যাডিংয়ের এলআই এর ডিসপ্লে ইনলাইন ব্লক করার ফলে কী হবে? চারপাশে একটা হাইট পেয়েছে, যে প্যাডিং দিছিলাম 15 পিক্সেল, চারপাশে 15 পিক্সেল একটা প্যাডিং পেয়েছে। যাক, আমার মেনুটা কমপ্লিট। আমি এই যে মেনুতে যে আন্ডারলাইন আছে, আমি চাচ্ছি না এই আন্ডারলাইনটা মেনুতে শো করুক, ঠিক আছে? আচ্ছা, আমি আমার কমপ্লিট করি। এটা হচ্ছে আমার লেআউট, এবং আমি চাচ্ছি না এই যে বাটন লিঙ্কের সাথে আন্ডারলাইনটা থাকুক। তো আমি টেক্সট ডেকোরেশন যদি নান করে দিই, টেক্সট ডেকোরেশন না, আমার লিঙ্কের সাথে কোনো আন্ডারলাইন থাকবে না, জাস্ট মাউস এ থাকবে। এখন আমি এটাকে সার্চ করি, এটাকে যদি করতে হয়, আমার লেআউট হচ্ছে মেইন কন্টেন্ট, লেফট কন্টেন্ট, মেইন কন্টেন্টে হচ্ছে লেফট কন্টেন্ট। আগে মেইন কন্টেন্ট নিয়ে নিই, মেইন কন্টেন্ট ক্লাসগুলো নিয়ে নিই, লেফট কন্টেন্ট, তারপর হচ্ছে রাইট কন্টেন্ট, তারপর হচ্ছে ফুটার, ঠিক আছে? এখন দেখেন, আমি এই মেইন কন্টেন্ট, এটা হচ্ছে লেফট এবং এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে ফুটার। আমি চাচ্ছি লেফটকে একটা সাইজ এই অবস্থায় এই পর্যন্ত আনতে, এবং সেটা সুন্দর যাতে এটা এই পাশে থাকে, এবং দুই পাশে যে আমাদের লেআউটের মতো, এটা হচ্ছে লেফট কন্টেন্ট, এটা রাইট কন্টেন্ট, এটার মতো থাকে। তো প্রথমে লেফট থেকে ফ্লোট করব, এবং রাইট থেকে
ফ্লোট করবো সে এটা করার ফলে এটা এই পাশে গেল এবং এটা এই পাশে গেল। নির্দিষ্ট যখন একটা নির্দিষ্ট উইড যখন দিব সে তখন তার জায়গা মতো সাইজ হয়ে যাবে। তো সেটা যদি করতে চাই, সাপোজ উইড দিলাম, লেফট কন্টেন্টের উইড দিলাম 400 পিক্সেল এবং রাইট কন্টেন্টের উইড দিলাম 380 পিক্সেল, 20 পিক্সেল, সরি 300 পিক্সেল, 280 পিক্সেল, 20 পিক্সেল খালি রাখলাম যাতে তাদের মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে। এখন দেখেন ফাঁকা জায়গার পরও এই কপিরাইট রাইট কন্টেন্টের সাথে চলে গেল। কেন চলে গেল? কারণ আমি আবারও বলছি, এই যে মেন কন্টেন্ট তাদের উইড পায়নি। আমি যদি ফায়ারবাগ দিয়ে দেখাই, এই যে মেন কন্টেন্ট কোনো উইড পেয়েছে? যে লেফট কন্টেন্ট উইড পেয়েছে, শো হচ্ছে, রাইট কন্টেন্ট উইড পেয়েছে, শো হচ্ছে, কিন্তু মেন কন্টেন্ট কোনো কিছুই পায়নি। সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, মেন কন্টেন্টের উপরে যেটা ওভারফ্লো হয়েছে, যেটা বন্যার মতো ওভারফ্লো হয়ে কপিরাইট কি মেন কন্টেন্টের ভিতর চলে আসে নাই? তো যেটা আসছে সেটাকে আমার ওভারফ্লো হিডিং করে দিতে হবে। ওভারফ্লো হিডিং করে দেওয়ার পরে সে কপিরাইট তার জায়গা মতো চলে গেছে। তো আমরা এটা যদি স্টাইল করে নেই, আমি চাচ্ছি মেন কন্টেন্টটা মেনু থেকে একটু নিচে থাকবে, মার্জিন টপ 20 পিক্সেল। তারপর মেন লেফট কন্টেন্টের যে H1 আছে, আমি H1কে সিলেক্ট করতে চাচ্ছি, H1কে একটা স্টাইল দিব। যেটা করতে হবে, সাপোজ আমি প্রত্যেকটা ফন্ট বড় হাতে চাচ্ছি, আপার কেস, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, এবং কালার রেড হয়ে গেল। এবং আমি চাচ্ছি যে এটার একটু সুন্দরভাবে দেখাতে, সেটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ, লেফট কন্টেন্টের প্যারাগ্রাফ আছে, আমি দিলাম টেক্সট অ্যালাইন জাস্টিফাই মিনস এটা জাস্ট সোজাসুজি, যেটা কলাম বা পত্রিকায় যেটা ইউজ হয়, যতটুকু জায়গা ততটুকু সে নিয়ে নেবে। এখন এটাকে করি রাইট কন্টেন্ট। আমাদের রাইট কন্টেন্টটা হচ্ছে ULLI LIA, মার্জিন 0, না, এবং আমি রাইট কন্টেন্টের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। এটুক তো বুঝতে পারছেন, যেটা আগে করছি এইটার ক্ষেত্রে সেম, এটার ক্ষেত্রে একই, কিন্তু আমরা ফ্লোট লেফট ইউজ করে নেই কারণ এখানে পাশাপাশি চাচ্ছি না, আমি চাচ্ছি উপরে নিচে থাকুক এবং প্রত্যেকটা লিঙ্ক থাকুক। এখন দেখেন আমার এই এলআই পুরো লিঙ্কড হয় নাই, এখানে নিয়ে গেলে মাউসটা লিঙ্কড হচ্ছে না, দেখাচ্ছে না, এখানে লিঙ্ক দেখাচ্ছে বাট এখানে দেখাচ্ছে না। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এলআইকে ডিসপ্লে ব্লক করে দিতে হবে, সে যাতে যতটুকু উইড পাই ততটুকুই যাতে নিয়ে নেয়। এবং এলআইকে শুধুমাত্র এলআইকে করলে হবে না, LIA-কেও করতে হবে। এখানে LIA ডিসপ্লে ইনলাইন ব্লক হবে না, ইনলাইন ব্লক দিলে শুধুমাত্র তার কন্টেন্ট উইড অনুযায়ী হবে, ঠিক আছে?
পুরোটাই এখন লিঙ্ক, আমি যেখানে ক্লিক করি সেখানেই লিঙ্ক কাজ করবে। কারণ আমি ফুটার অংশটুকু কাজ করি, আমি ফুটারের ব্যাকগ্রাউন্ড চাচ্ছি রেড। হ্যাঁ ওয়েট, আমি বলছি। আমি ফুটার হচ্ছে, আমার ফুটারে আছে হচ্ছে একটা ডিপ ফুটার এবং পি, ডিপ ফুটার এবং পি। আমি চাচ্ছি আমার ফুটারের অংশটুকু রেড কালার হোক এবং টেক্সটটা সাদা, প্লাস সেটা সেন্টারে থাকুক, ঠিক আছে? তো আমি ফুটারে কালার রেড করে দিলাম ব্যাকগ্রাউন্ড, এবং টেক্সট কালার সাদা করে দিলাম, এবং টেক্সটটাকে আমি সেন্টার করি, টেক্সট অ্যালাইন সেন্টার। তারপর এটা হলো। এখন আমি চাচ্ছি উপরে নিচে দুই পাশেই কিছু জায়গা খালি থাকুক, সেটা হচ্ছে আমার ফুটারে পিকে অথবা ফুটারকেই আমরা প্যাডিং দিতে পারি। হ্যাঁ, ফুটারকেই প্যাডিং দিই। প্যাডিং উপরে নিচে 15 পিক্সেল এবং প্যাডিং টপ 10 পিক্সেল, প্যাডিং বটম 10 পিক্সেল। আর ফুটারের উপরে কিছু জায়গা খালি রাখতে চাচ্ছি, সেজন্য 20 পিক্সেল মার্জিন টপ। এই যে ফুটারের উপরে একটা যে জায়গা, সেই জায়গাটা একটু খালি রাখতে চাচ্ছি, মার্জিন টপ। এ হচ্ছে আমাদের ওয়েবসাইট। কিন্তু এই যে ইমেজটা আমাদের 700 পিক্সেলের বাইরে চলে গেছে, তাই না? মানে ইমেজটা বড়, যেহেতু বড়, দেখি আমি যদি দেখতে চাই ইমেজের সাইজ হচ্ছে ডিটেলস 728 পিক্সেল। 728 পিক্সেলটা একটু বেশি হয়ে গেছে। তো আমাদেরকে সিএসএস এর মাধ্যমে বলে দিতে হবে যে আমাদের সিএসএস এ হচ্ছে হেডার, এখানে হেডার অংশটুকুতে বলে দিতে হবে হেডারের মধ্যে যেই ইমেজ আছে, হেডার ইমেজ উইথ হচ্ছে আপনার 100%, মানে 700 পিক্সেলের বেশি হবে না। মানে আমার হেডার অংশটুকু ততটুকুই। আমি যদি দেখি, ঠিক আছে, এ হচ্ছে আমাদের লেআউট। আজকের মতো ক্লাস আপাতত